এএফসি এশিয়ান কাপের ড্র হয়ে গেছে বাংলাদেশ, তাতে পড়েছে গ্রুপ বিতে। প্রথমবারের মতো বাংলাদেশ উইমেন্স টিম অংশ নিতে যাচ্ছে এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে। সব মিলে 12টা দেশ, এবং এখান থেকে বিশ্বকাপের টিকিট কাটা যাবে, এখান থেকে অলিম্পিকের টিকিট কাটা যাবে। এসব কিছু একপাশে সরিয়ে রেখেও এই টুর্নামেন্টে অংশগ্রহণ বাংলাদেশের জন্য কত বড় সেটা নিশ্চয়ই আপনি এতক্ষণে জেনে গেছেন। আপনি নিশ্চয়ই জেনে গেছেন বাংলাদেশের গ্রুপে কারা কারা আছে। তবে চলুন আমরা একটু আলোচনা করি বাংলাদেশের এই গ্রুপিংটা কেমন হলো, বাংলাদেশের সম্ভাবনা কতখানি, বাংলাদেশ এই ড্রতে কতখানি তৃপ্ত হতে পারে অথবা শঙ্কিত হতে পারে। প্রথমেই বলে রাখা ভালো, বাংলাদেশের এই জায়গায় শঙ্কার কোনো কারণ নাই। যে টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা কোয়ালিফাই করেছে, সেখানে কোয়ালিফাই করতে পারাটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অর্জন। এবং এরপরে বাংলাদেশের মেয়েরা যদি সেখানে গিয়ে আরও ভালো করে অস্ট্রেলিয়াতে, তাহলে তো আর কোনো কথাই নাই। বাংলাদেশ যে গ্রুপ পেয়েছে সেখানে ডিপিআর, কোরিয়া, চায়না, বাংলাদেশ এবং উজবেকিস্তান, এই 4টা দেশ বাংলাদেশের সঙ্গে গ্রুপ বিতে পড়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং প্রথম দুটো দল যারা এখান থেকে, অর্থাৎ গ্রুপের সবগুলো ম্যাচ হয়ে যাওয়ার পরে প্রথম যে দুটো দল হবে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে থ্রু করে যাবে। কোয়ার্টার ফাইনালে থ্রু করে গেলে সেটার জন্য আলাদা পুরস্কার আছে, অর্থাৎ বিশ্বকাপে খেলা বা অলিম্পিকে থ্রু করার যে সমীকরণটা তখন আসবে। অর্থাৎ গ্রুপ স্টেজ থেকে আপনাকে পার হতে পারতে হবে। কিন্তু আপনি যদি এই গ্রুপে থার্ড হয়ে শেষ করেন, তাহলে কি আপনার সম্ভাবনা নাই? আপনার সম্ভাবনা তখনও আছে, কিন্তু সেই সম্ভাবনায় আবার একটু মার প্যাচের হিসাব আছে। সেটা কীরকম? এই গ্রুপ থেকে বাংলাদেশ যদি তৃতীয় হয়ে শেষ করে, তাহলে বাংলাদেশের কাছে পরের রাউন্ডে যাওয়ার, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সেটা নির্ভর করবে বাকি গ্রুপগুলোর স্ট্যান্ডিংয়ের ওপরে। একটু খুলেই বলছি, এই যে ড্র হয়ে গেছে অস্ট্রেলিয়ার সিডনিতে, সেখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, আমরা মোট 3টে গ্রুপ পেয়েছি। গ্রুপ এতে অবস্থান করছে স্বাগতিক অস্ট্রেলিয়া, কোরিয়া রিপাবলিক, ইরান অর্থাৎ ইসলামিক রিপাবলিক অফ ইরান, ফিলিপাইন্স। অর্থাৎ কোনো গ্রুপই আসলে সহজ নয়। গ্রুপ বি তো আপনি দেখলেনই। গ্রুপ সিতে আছে জাপান, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চাইনিজ তাইপে। এই যে 3টা গ্রুপ, এই 3 গ্রুপের সেরা 2টো করে দল, অর্থাৎ মোট 6টা দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আর 2টো দল, সেরা তৃতীয় হওয়া 2টো দল তাদের সঙ্গে যোগ দিবে। এই হচ্ছে কোয়ার্টার ফাইনালের 8টা দল। অর্থাৎ বাংলাদেশকে প্রথমত তৃতীয় হতে হবে, এবং বাকি 2টো গ্রুপের কম্প্যারিজনে বাংলাদেশকে সেরা দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করতে হবে। তাহলেই বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। এবং কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়া মানে আপনি পরের বারের অলিম্পিকে জায়গা পাকা করছেন। অলিম্পিকে সরাসরি সুযোগ পাবে ওই 8টা দল। আর এই 8টা দলের ভেতর থেকে যে 4টা দল সেমিফাইনালে উঠে যাবে, তারা চলে যাবে পরের বছরের বিশ্বকাপে। অর্থাৎ বিশ্বকাপ মানে যে বিশ্বকাপ আপনি আমি দেখি, সেই উইমেন্স ওয়ার্ল্ড কাপে চলে যাবে সেরা 6টা দেশ এই 8টার ভেতর থেকে। এখন ওই 8টার 4টা তো আপনি পেলেন, বাকি 2টো আসলে কোথা থেকে আসবে? যে 4টা দল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো, তাদের ভেতর থেকে শীর্ষ 2টো দল আবার চলে যাবে বিশ্বকাপে। অর্থাৎ 6টা মোট দল। এই হচ্ছে হিসাব নিকাশ। অর্থাৎ বাংলাদেশকে তৃতীয় হয়ে শেষ করতে হলে একটা জম্পেশ লড়াই করতে হবে, এই ব্যাপারে কোনো সংশয় নাই। সিডনিতে আপনি যে ড্র অনুষ্ঠান দেখেছেন অস্ট্রেলিয়াতে, অর্থাৎ যেখানে আগামী বছর মার্চ মাসে 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, সেই জায়গায় বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বাংলাদেশের নামটা যিনি ড্রয়ের সময়ে তুলে ধরেছেন, তিনিও ইন্ডিয়ান ফুটবলার। বাকি সব দেশ থেকেই আমরা দেখেছি প্রতিনিধি গেছে, কিন্তু বাংলাদেশের কাছ থেকে সেরকম কোনো প্রতিনিধিকে ওই প্রোগ্রামে দেখা যায় নাই। সিডনি যে টাউন হলে এই ড্র অনুষ্ঠানটা হয়েছে, বেশ বিখ্যাত জায়গা, আইকনিক একটা প্লেস। সেখানে বাংলাদেশের কেউ একজন গেলে বোধহয় ভালো করতেন। বাংলাদেশের কোনো ফুটবলার অথবা কোনো একজন কোচ গেলে এই পুরো ব্যাপারটার সঙ্গে হয়তো আরও ভালো অ্যালাইন বাংলাদেশ থাকতে পারত। যে কোনো কারণেই হোক, বাংলাদেশ সেখানে কাউকে পাঠানোর প্রয়োজনীয়তা মনে করে নাই। এই কারণে ড্রয়ের সময় প্রতিবারই আমরা দেখছিলাম যে একটা করে দেশের নাম উঠছে। লেটস সে অস্ট্রেলিয়া, সেখানে অস্ট্রেলিয়া ডেলিগেটস যারা আছেন তাদের ছবি দেখানো হচ্ছে, ইন্ডিয়ান ডেলিগেটস যারা আছেন
তাদের ছবি দেখানো হচ্ছে, কিন্তু ওই প্রোডাকশনে বাংলাদেশের ইনসার্ট কাটা যায় না। ইনসার্ট বলতে বোঝাতে চাইছি যে বাংলাদেশের কাউকে যেহেতু খুঁজে পাওয়া যায় নাই, লম্বা সময় ধরে আমরা দেখেছি যে ড্রয়ের ওই জায়গাতে ক্যামেরা সেট করা ছিল। যা হোক, যা ঘটার তা তো ঘটেই গেছে, বাংলাদেশ সেখানে কাউকে পাঠায় নাই। কিন্তু বাংলাদেশ আসলে পরের রাউন্ডে যেতে পারবে কিনা, চলুন আমরা সেই সমীকরণটা একটু মেলানোর চেষ্টা করি। বাংলাদেশকে তো আপনি চেনেনই যে বাংলাদেশ মিয়ানমারে গিয়ে স্বাগতিক মিয়ানমারকে টপকে এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নিল, এবং বাংলাদেশের মেয়েরা বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে বরাবরই গেল কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বেশ ভালো পারফর্ম করে আসছিল। ওই ধারাবাহিকতার ফলস্বরূপ তারা বাছাইও করে গেছে। বাংলাদেশ নিয়ে আমরা আজ কথা না বলে চলুন বরং একটু আলোচনা করার চেষ্টা করি বাংলাদেশের গ্রুপ সঙ্গী কারা তাদেরকে নিয়ে। প্রথমেই আসেন উজবেকিস্তান, যে ম্যাচটা বাংলাদেশ জিততে চাইবে। বাংলাদেশের গ্রুপে যে 4টা দল, মানে বাকি যে 3টা দল আছে, তার ভেতরে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সবার তলায়। বাংলাদেশের র্যাঙ্কিং 128। ইনফ্যাক্ট পুরো টুর্নামেন্টে বাংলাদেশের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আর কোনো দেশ নাই। কিন্তু ফিফা র্যাঙ্কিং অনেক সময় আপনাকে ধাঁধায় ফেলে দিতে পারে। আপনি কতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, সেখানে ফল কি, এগুলোর উপরে নির্ভর করে সাধারণত। কিন্তু যে র্যাঙ্কিংয়ের সিস্টেমটা আসলে ফলো করা হয়, সেই নিয়মে লিমিটের মার প্যাচে কখনো কখনো আপনাকে ধাঁধায় এই ফিফা র্যাঙ্কিংয়ের হিসাবটা ফেলতে পারে। বাংলাদেশ মিয়ানমারকে যে হারিয়েছিল, সেই মিয়ানমারের ফিফা র্যাঙ্কিং ছিল 55, আর এই উজবেকিস্তানের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 51। 2003 সালে এই দেশটা সবশেষ এই এশিয়ান কাপে অংশ নিয়েছিল, অর্থাৎ 20 বছরেরও বেশি সময় পরে তাদের কোয়ালিফিকেশন নিশ্চিত হয়েছে। এবং এই যে 12টা দেশ আপনি দেখেছেন এবারের পরের বারের এশিয়ান কাপে খেলবে, এর ভেতরে শুধুমাত্র বাংলাদেশই প্রথমবারের মতো অংশ নিচ্ছে। এর ছাড়া বাকি যে 11টা দল, তাদের এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে। তো উজবেকিস্তান বাংলাদেশের জন্য একটা প্রতিপক্ষ হতে পারে, যেখান থেকে বাংলাদেশ পয়েন্ট পাওয়ার আশা করতে পারে। বাংলাদেশকে যে নিদেন পক্ষে তৃতীয় হয়ে শেষ করতে হবে, তার পেছনে কারণ হচ্ছে ডিপিআর কোরিয়া এবং চায়না, এই দুটো দেশই এর আগে চ্যাম্পিয়ন হয়েছে এই এএফসি এশিয়ান কাপে। তাদের সঙ্গে বাংলাদেশের পেরে ওঠাটা বাস্তবিক অর্থেই বেশ কঠিন। কিন্তু উজবেকিস্তান এমন একটা দল যাদের বিপক্ষে বাংলাদেশ বাস্তবিক অর্থে জয়ের স্বপ্ন দেখতেই পারে। একে তো ফিফা র্যাঙ্কিং, তার উপরে ওই যে 20 বছর পরে তারা খেলতে যাচ্ছে, তার চেয়ে বড় কথা যে কোয়ালিফায়ার্সে উজবেকিস্তান উতরে গেছে, সেখানে তাদের খেলা ছিল নেপালের সঙ্গে, এবং নেপাল তাদেরকে টাফ টাইম উপহার দিয়েছিল। শেষ পর্যন্ত নেপাল আর উজবেকিস্তান এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছিল যেখানে টাই ব্রেকারে ম্যাচ গড়ালো, এবং টাই ব্রেকার থেকে উজবেকিস্তান থ্রু করেছে, নেপালের হৃদয় ভেঙেছে। এই নেপালকে হারিয়ে বাংলাদেশ পরপর 2বার সাফের চ্যাম্পিয়ন হয়েছে। নেপাল যদি এত কাছাকাছি যেতে পারে, বাংলাদেশ কেন নয়? এই প্রশ্ন আপনি তুলতেই পারেন। আচ্ছা, উজবেকিস্তান থেকে এইবার আসেন পরের টিম, উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া কিন্তু না, উত্তর কোরিয়া। আপনি সম্ভবত এই দেশের একজনকে খুব ভালো মতন চেনেন, সম্ভবত এই একজনকেই চেনেন, আর কাউকে সম্ভবত চেনেন না। এই দেশটার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 9, শুধুমাত্র 9। এবং এই গ্রুপের র্যাঙ্কিংয়ের হিসাবে সবচেয়ে শক্তিশালী দলটার নাম উত্তর কোরিয়া। এবং উত্তর কোরিয়া এই মুহূর্তে ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপে তারা আর্জেন্টিনা, ইংল্যান্ড, ইউ নেইম ইট, তাদের সবাইকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল 2024 সালে। এবং মূলত ওই আন্ডার-20 টিমটাকেই তারা নার্চার করে ন্যাশনাল টিমের জন্য। এই টিমের প্লেয়াররা আন্ডার-17ও খেলেন, আন্ডার-20ও খেলেন, আবার ন্যাশনাল টিমেও রিপ্রেজেন্ট করেন, যেমনটা আমাদের এখানকার উইমেন্স ফুটবলের সিস্টেম। আপনি আফিদাকে আন্ডার-20 সাফ খেলতে দেখেছেন কিছুদিন আগে, আপনি আফিদাকে ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করতে দেখেন। সিস্টেমটা কাছাকাছি। এখন এই দেশটা সম্পর্কে আপনি কতখানি জানেন? আমরাই কিছু জানি না আসলে। মানে উত্তর কোরিয়ার ফুটবল সম্পর্কে আপনি তখনই জানবেন যখন তারা নিজেদের দেশ থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় খেলতে যাবে। এর আগে তো এই দেশটা সম্পর্কে জানা খুবই মুশকিল। তাদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা তাই হবে আরও কঠিন। একে তো আপনার কাছে ইনফরমেশনের কিছু গ্যাপ থাকবে, সেটা বাকি সব দেশের জন্যই আসলে সত্যি যারা এই দলটার মুখোমুখি হবে। উত্তর কোরিয়া উইমেন্স ফুটবলে একটা ফোর্স। 2010 সালে তারা সবশেষ এই টুর্নামেন্টে অর্থাৎ এএফসি এশিয়ান কাপে অংশ নিয়েছিল, এবং সেবার তারা রানার্স আপ হয়েছিল। এরপরে 3টা আসর হয়েছে, 3 আসরে 3 কারণে এই দলটা অংশ নিতে পারে নাই। প্রথমটা হচ্ছে একবার তারা ব্যান খেয়েছে, খুবই স্বাভাবিক এই দেশটার জন্য একটা বৈশ্বিক টুর্নামেন্টে নিষেধাজ্ঞায় পড়া।
একবার তারা উইথড্র করেছে যে না আমরা এই টুর্নামেন্টে খেলবই না, আমাদের খেলার কোনো প্রয়োজন নাই। আরেকবার তারা কোয়ালিফাই করতে পারে নাই। অর্থাৎ একটা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার জন্য যে 3 ধরনের পদ্ধতি আপনার কাছে অ্যাভেলেবল আছে তার সবগুলোই উত্তর কোরিয়া কাজে লাগিয়েছে। এই গ্রুপ থেকে হট ফেভারিট কোরিয়া, ডিপিআর কোরিয়া নট কোরিয়া, ডিপিআর কোরিয়া এবং একসঙ্গে চায়না বা চীন যাই বলেন না কেন। এই দলের বিপক্ষে বাংলাদেশের খেলা হবে খুবই টাফ। বাংলাদেশের মেয়েরা একটা ইন্সপিরেশন খুঁজতে পারে, বাংলাদেশের কোনো একটা টিম সবশেষ এই উত্তর কোরিয়া টিমের এগেনস্টে খেলেছে, সেটা অবশ্য আবাহনী লিমিটেড এপ্রিল 25 এগেনস্টে তারা খেলেছিল এবং সেই ম্যাচে জাতীয় স্টেডিয়ামে আবাহনী ওই উত্তর কোরিয়ার চ্যাম্পিয়নদেরকে হারিয়ে দিয়েছিল। ওই টিমটার নাম ছিল এপ্রিল 25 এবং এপ্রিল 25-এর উইমেন্স টিমও আছে, যেখানকার অনেক ফুটবলারকেই আমরা হয়তো এশিয়ান কাপে খেলতে দেখব। ওই দেশটাতে উইমেন্স ফুটবল বেশ পপুলার এবং সেই কারণে ওখানকার গ্রোথটাও আড়ালে আবডালে থাকলেও নিয়মিত হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ফুটবলেরই একটা অন্যতম ফোর্স হিসেবে আপনি এই উত্তর কোরিয়াকে ধরতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের এইখানেও আসলে কাজটা কঠিন। চায়না বা চীন হোয়াট এভার যেটাই আপনি বলেন না কেন, চায়নার জন্য মানে বাংলাদেশের জন্য চায়না কীরকম কঠিন সেটা বুঝতে হলে ফিফা র্যাঙ্কিং আপনি সেটা দ্বারস্থ হতে পারেন। 17 নম্বরে চায়নার অবস্থান এই মুহূর্তে। আবার তার চেয়ে বড় কথা হচ্ছে তারা এই মুহূর্তে এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। 2022-এর যে আসরটা ইন্ডিয়াতে বসেছিল সেবার চ্যাম্পিয়ন হয়েছিল এই চায়না। তার মানে বোঝা যাচ্ছে যে এই দলটাকে হারাতে হলেও বাংলাদেশকে খুব কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হতে পারে। একটা সময় এশিয়ান ফুটবলে চায়নার এতটাই দাপট ছিল যে তারা টানা 6টা 7টা এশিয়ান কাপের ট্রফি জিতে নিয়েছিল। যদিও এখন সেই সময়টা একটু ছেদ পড়েছে, কিন্তু তাদের সাফল্যের ধারা মোটেই কমানো যায়নি। ইনফ্যাক্ট এই মুহূর্তে AFC চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন, উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নও চায়নারই একটা ক্লাব, উহাংয়ের একটি ক্লাব। তার মানে বোঝা যাচ্ছে যে এইখান থেকে বাংলাদেশের বাস্তবিক অর্থে জেতার সুযোগ আসলে উজবেকিস্তানের সঙ্গে। তবে এই কোরিয়া, ডিপিআর আর চায়না এদের কারো বিপক্ষে একটাতে যদি বাংলাদেশ একটা পয়েন্ট সামহাউ আদায় করতে পারে তাহলে বাংলাদেশের জন্য আসলে পরের রাউন্ডে যাওয়া এবং অলিম্পিকে খেলার স্বপ্ন একেবারেই বাস্তবিক, খুবই সম্ভব এবং সেটা না হলেই বরং অবাক হওয়ার মতো কারণ থাকবে। বাংলাদেশ যদি 4টা পয়েন্ট সামহাউ অর্জন করতে পারে। বাংলাদেশের ফিক্সচার কি? ফিক্সচারগুলো আপনি এরই মধ্যে পেয়ে গেছেন। বাংলাদেশের ফার্স্ট ম্যাচ চীনের বিপক্ষে সিডনিতে, সেটা 3 তারিখে গ্রুপ স্টেজে বাংলাদেশ যে প্রথম ম্যাচটা খেলবে। এরপরে বাংলাদেশের প্রতিপক্ষ নর্থ কোরিয়া এবং শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে পার্থে। এখনো পর্যন্ত যে ফিক্সচার তাতে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। বাংলাদেশকে এই দুটো ম্যাচ থেকে, ফার্স্ট 2টা ম্যাচ থেকে একটা পয়েন্ট অর্জন করতে হবে এবং গ্রুপের এই ম্যাচটা এমন একটা জায়গায় গিয়ে বাংলাদেশকে ফেস করতে হবে উজবেকিস্তানকে, যে ম্যাচের ইকুয়েশনে বাংলাদেশ জিতলে পরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে চলে যাবে, এরকম একটা সমীকরণ বাংলাদেশের জন্য যাতে জিয়ে রাখা যায়। বাংলাদেশের লক্ষ্য সম্ভবত সেটাই থাকবে। এখন লক্ষ্যর কথা যদি আপনি হিসাব করেন তাহলে মার্চ মাসে যদি আপনার টুর্নামেন্ট হয়, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই বাকি যে মাসগুলো আছে সেই মাসগুলো পুরোটাই আপনি ইন্টেন্সিভ ট্রেনিংয়ের ভেতরে থাকবেন ন্যাশনাল টিম নিয়ে পিটার বাটলারের অধীনে। সেই জায়গায় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের কাছ থেকে শুনেছিলাম যে মিশন অস্ট্রেলিয়া, কিন্তু সেই মিশনে বাংলাদেশ আসলে কি কি কর্মপরিকল্পনা সেট করছে আগামী 6-7 মাস বা যতটুকু সময় আছে না কেন তার ভেতরে, সেটা এখনও পরিষ্কার নয়। বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোকে এখনও জেমস বাটলার, পিটার বাটলার বাংলাদেশের কোচকে সামলাতে হচ্ছে। বাংলাদেশের প্লেয়াররাও সেই টুর্নামেন্টগুলোতে অংশ নিচ্ছে। এর ভেতর দিয়েই বাংলাদেশকে আসলে AFCর এই এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতি পর্বটুকু সারতে হচ্ছে। এর বাইরে গিয়ে বাংলাদেশের কোনো একটা ট্রেনিং ক্যাম্প দেশের বাইরে, বাংলাদেশের এই মুহূর্তে দেশের বাইরে বেরোনোটা খুব জরুরি, কারণ বাংলাদেশকে খেলতে হবে অস্ট্রেলিয়ার ওয়েদারে। যদিও মার্চ মাসে ওই সময় খুব বেশি ঠান্ডা অস্ট্রেলিয়ায় থাকার কথা নয়, তার উপরে একটু অ্যাডভান্টেজ যে সিডনির ওয়েদার কম্পারেটিভলি অত বেশি গরমও হওয়া মানে ঠান্ডা হওয়ার কথা নয় অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য। শেষ ম্যাচটায় পার্থে যেহেতু বাংলাদেশকে ট্রাভেল করতে হবে সিডনি থেকে পার্থ, এরপরে পার্থ থেকে নিশ্চয়ই বাংলাদেশ আর বাংলাদেশে ফেরত আসতে চাইবে না। পার্থ থেকে বাংলাদেশের ডিস্টেন্স অবশ্য কম, কিন্তু সেটা বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না। বাংলাদেশ চাইবে আসলে পার্থ থেকে আবারও অস্ট্রেলিয়ার ভেতরেই থেকে যেতে। মোটমাট 3টা ভেন্যুতে খেলা হবে, একটা হচ্ছে পার্থ, গোল্ড কোস্ট এবং সিডনি। এর ভেতরেই বাংলাদেশের ভাগ্যটা
লেখা হবে। তো এই হচ্ছে বাংলাদেশের এইবারের বা প্রথমবারের এশিয়ান কাপের ড্রয়ের ফিরিস্তি। এর ভেতরে বহু মার প্যাচ আছে। আফিদা, ঋতুপর্ণাদের এখন থেকেই আসলে কোমর বেঁধে নামতে হবে যদি তারা মার্চ মাসে আসলেই এই টুর্নামেন্টে শুধুমাত্র অংশ না নিয়ে এখান থেকে আরও ভালো কিছু করার স্বপ্ন তারা দেখতে চান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.